উদ্ধত অহংকারী দালাল গ্রেট লায়ার বলে আক্রমণ শানিয়েছিলেন গতকাল, আর আজ সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গোলপার্কে গুলিকাণ্ডে দুদিন পরেও মূল অভিযুক্ত সোনা পাপ্পুর নাগাল পেল না পুলিশ, অথচ এই সোনা পাপ্পু সোশ্যাল মিডিয়ায় রীতিমতন অ্যাক্টিভ রইল। ফেসবুক লাইভে তাকে দেখা গেল নিজের বক্তব্য রাখতে, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না তাকে। আমার স্টুডিওতে যে অতিথিরা রয়েছেন এই নিয়ে প্রত্যেকের কাছে আসবো, তবে এই মুহূর্তে যে বড় খবর জানা যাচ্ছে, সিইসি অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এইবার ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। সংসদে এই ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীরা আনতে চলেছে, জানিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা পর্যন্ত শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি আরো বিস্তারিত জানবো, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। এই কিছুক্ষণ আগে ইমপিচমেন্টের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, আর এখন জানা যাচ্ছে আশাবুল যে সংসদে বিরোধীরা এককাট্টা হয়ে এই ইমপিচমেন্ট প্রস্তাব মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনতে চলেছেন। একেবারেই আজকে যে সংসদীয় দলের বৈঠক ছিল, সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বিরোধীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, যাতে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়। কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে যে মুখ্য নির্বাচন কমিশনার তিনি গোটা নির্বাচন প্রক্রিয়াকেই তিনি প্রহসনে পরিণত করছেন, তিনি বিজেপির হয়ে কাজ করছেন। এবং তুমি জানো, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গতকালও বলেছিলেন তিনি বৈঠকের পরে, যে উদ্ধত অহংকারী এবং তাকে অসম্মান করা হয়েছে, তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, তিনি একটি দলের হয়ে কাজ করছেন। এই বিষয়গুলোকে সামনে রেখে সিদ্ধান্ত হয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। বিরোধীরা একজোট হয়েই এই ইমপিচমেন্ট প্রস্তাব আনবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে চলতি অধিবেশনেই তার বিরুদ্ধে এই প্রস্তাব আনা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো। তিনি এই বৈঠকে ছিলেন, তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। কি হয়েছে এই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে? আসলে আশাবুল্লাহ, মানে এই যে জ্ঞানেশ কুমার আর কি, নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির একটা ক্যাম্প অফিসে পরিণত হয়েছে। আসলে বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল তো, এবং পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, এবং কাল ওনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং এই নির্বাচন প্রক্রিয়া যে প্রহসনে পরিণত করার প্রচেষ্টা, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ভারতরত্ন অমর্ত্য সেনও যেখানে রেহাই পাচ্ছেন না, এটা একদম আমরা আজকে পার্লামেন্টে বলেওছি প্রেসিডেন্টস অ্যাড্রেসে বলবার সময়, যে গত শতাব্দীর 30-এর দশকে ইউরোপের ইটালিতে এবং জার্মানিতে যে ঘটনা ঘটেছিল, বিজেপি সেই কাণ্ডটা এখানে করতে চাইছে। মানে 52 সালের প্রথম ভোট মানুষ ভোট দিয়ে ঠিক করবে শাসককে, আর বিজেপি ঠিক করে দিতে চাইছে মানে কারা ভোট দেবেন, এবং পশ্চিমবঙ্গকে টার্গেট করা ওদের যে লজিক্যাল, একেবারে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, এইটা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে। এবং আমি দেখাতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তার অভিযোগ তো রয়েছে। গতকাল ঠিক যেখানে শেষ করেছিলেন, আজকে সেখান থেকে শুরু করে ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করে কি বললেন আজ দেখুন। Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। মানে কিয়াদীপ, জ্ঞানেশ কুমার এমনভাবে কাজ করছেন, এই এসআইআর প্রক্রিয়াকে একেবারে প্রহসনে পরিণত করেছেন। শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিরোধীরা এককাট্টা হয়ে সম্ভবত এই যে বাজেট অধিবেশন চলছে, এই অধিবেশনেই কয়েকদিনের মধ্যেই হয়তো ইমপিচমেন্টের প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। দেখুন, যিনি এই মন্তব্য করলেন তার এই মুহূর্তে অপসারণ হওয়া প্রয়োজন। রাজ্যে 30 জন মারা গেছে, সেটা নিয়ে তার কোনো হেলদোল নেই। এই রাজ্যে 26,000 যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে, কোনো হেলদোল নেই। এই 26,000-এর আগে যারা পরীক্ষা দিয়েছিলেন, সমস্ত মিলিয়ে প্রায় 1 লক্ষ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের যিনি রাস্তায় নামিয়েছেন,
যিনি রাজ্যে শিল্প আনেননি, যিনি রাজ্যে কোনো রকম উন্নয়ন করেননি, আগে তার অপসারণ হওয়া প্রয়োজন। আর সব থেকে ভালো লাগছে যে বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি তার আসন্ন হারের আগাম আঁচটা পেয়েছেন, তাই তার এত ভয়, তাই তার এত ভীতি। এইটা রাস্তাঘাটে সুব্রজিৎ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, অপোজিশন ইউনাইটেড ইউনানিমাসলি তারা প্রস্তাব আনতে সে তো চলেছে, স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় একা নির্বাচন বলছেন না। কমিশনের একটা মজা আছে, যেখানে যেখানে বিরোধীরা জেতে সেখানে নির্বাচন কমিশন এবং ইভিএম ভালো কাজ করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সিলেক্টিভলি, যেখানে ধরুন বিজেপির সাংসদরা জিতেছে সেখানে ইভিএম ভালো কাজ করেনি, সেখানে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। যেখানে তৃণমূল জিতেছে সেখানে ইভিএম অসাধারণ কাজ করে, সেখানে ইভিএম এবং নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে তারা নিজেদের কাজটা করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভুলে গেছেন এই রাজ্যে এই গত 2-3 বছর আগে যখন পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হয়েছিল, তখন রাজ্যের যে নির্বাচন কমিশনের ছিল তার ভূমিকাটা মমতা ব্যানার্জি ভুলে গেছেন। যে কলকাতা কর্পোরেশন তথা যে পৌরসভার যে ভোটগুলো হচ্ছিল অর্ধেক তো হয়নি, সেখানে এই রাজ্যের নির্বাচন কমিশন তার ভূমিকা, এবং তার হয়তো মনে নেই, আমাদের মনে আছে। সেই নির্বাচন অভিযোগ করছেন যেখানে বিরোধীরা জেতে সেখানে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেখানে 70,000 পর্যন্ত নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর যেখানে বিজেপি জিতেছে সেখানে নাম মাত্র কোথাও 2,000, 3,000, 11,000, অর্থাৎ তৃণমূলকে টার্গেট করে এসআইআর এ নাম বাদ দেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আজ বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে সুকান্ত মজুমদার কি বলছেন একবার দেখাবো আপনাকে। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। জ্ঞানেশ কুমার যেদিন এই 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছেন বৈশ্বনাথ দাস, সেদিন স্পষ্ট জানিয়েছিলেন এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা যোগ্য ভোটার বা বৈধ ভোটার যেন বাইরে না থাকেন, একটা অবৈধ ভোটারের যেন ঠাঁই না পান, এইটা নিশ্চিত করতে। সেই এসআইআর করছেন বলে তাকে ইমপিচ করার রাস্তায় আপনারা হাঁটতে চাইছেন? মানে বিশেষ নিবিড় সংশোধন যেটা বাংলায় আপনারা সংস্করণ বার করেছেন, তাতে 150 জন মানুষ মারা গেছে, মৃত্যুর মিছিল হয়েছে, নাকে নল ঢুকিয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে লোককে হিয়ারিং সেন্টারে অ্যাটেন্ড করা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে মানুষকে যেতে হয়েছে, স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে, এই চূড়ান্ত ভোগান্তি হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষের প্রাণ গেছে। এমনকি যিনি বিএলও আত্মহত্যা করেছেন তার সুইসাইডিয়াল নোটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী, যেটা আত্মহত্যার প্ররোচনার ডাইরেক্ট অ্যালিগেশন। আপনাদের যে বিএলএ সবথেকে বেশি বিএলএ আপনারা দিয়েছেন বলে দাবি করেছেন, সেই বিএলএরা কি করছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিএলএদের বলেছেন সহযোগিতার জন্য এগিয়ে যাওয়ার যেতে। বিএলএ আর বিএলওর মধ্যে তো তফাৎ আছে। বিএলএ এর কথাই বলছি, সাংঘাতিক এই বিএলএ এবং বিএলএ2 এরা তো ছিল, এরা তো রয়েছে একেবারে এই ভোটারদের সহযোগিতা করার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এরা তো আপলোড করতে পারবে না, এই সিস্টেমে আপলোডটা তো বিএলওদেরই করতে হবে, যারা অফিসার। তারা মারা গেছেন, তাদের সুইসাইডিয়াল নোটে লেখা আছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। 150 জনের মৃত্যু গেছে, মৃত্যুর মিছিল হয়েছে। আজকে সুকান্ত এত কথা বলছে, যখন নো কনফিডেন্স আনে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দল বিভিন্ন বিধানসভায় লোকসভাতে, তখন সবাই জানে যে এই নো কনফিডেন্সে যদি ভোটিং হয়, কিন্তু তার ফলে এটা ইমপিচমেন্ট এই কারণে যে এই যে অন্যায় হচ্ছে বাংলার বুকের থেকে মমতা ব্যানার্জি দিল্লিতে তার বিদ্রোহী কণ্ঠে তিনি এটা ঘোষণা করেছেন যে আমরা এর প্রতিবাদ করব। এইভাবে এসআইআর এর কারচুপি করে মহারাষ্ট্রের নির্বাচনকে ফার্স করা হয়েছে, বিহারের নির্বাচন ফার্স হয়েছে, দিল্লির নির্বাচন ফার্স হয়েছে, এই যে হরিয়ানার নির্বাচনকে কারচুপি করেছে। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো পদলেহন করছে। এই কথাটা জোরালো কণ্ঠে, দীপ্ত কণ্ঠে বাংলার বিদ্রোহী কণ্ঠ মমতা ব্যানার্জি দ্রুত ভারতবর্ষের এতে তুলে ধরেছেন। ওরা বাংলার মানুষ সেটা দেখছে, দেশের মানুষ দেখছে কে বিদ্রোহ করতে পারে। আরে আপনি সরকারে নেই একবারও যে যারা বিরোধী রয়েছে তারা কি কোর্টে গেছে? গর্ব হওয়া উচিত মমতা ব্যানার্জির জন্য। আরে আপনি আপনারা নিয়ে রাখেন, এই এটা গর্ব হওয়া উচিত, করবেন না নিজের দলের পরিচয় এই স্টেট মমতা ব্যানার্জির জন্য। কথা শুনুন, আমার প্রশ্নের উত্তর হচ্ছে সুব্রজিৎ, বিরোধীরা কি কোর্টে গেছে? বিহারের নির্বাচন হয়ে গেছে প্রায় 3 মাস, কোর্টে যায়নি কেন? ওরা খালি ওই সোশ্যাল মিডিয়ায় কেন বিরোধীরা কোর্টে যায়নি? বিরোধীরা কোর্টে গেছে, কাল হিয়ারিং হয়েছে, কাল হিয়ারিং আছে তৃণমূলের করা মামলা। কোর্টে গেছে
আমার তো প্রশ্ন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। জানেন না আপনি? আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে কিছুদিন আগে মাননীয় এখানকার যিনি চিফ কমিশনার মনোজ আগরওয়াল বলেছেন যে এই যে 140-50 যাদের যাদের নাম হচ্ছে তাদের পিএম রিপোর্ট এবং সেটা নিয়ে কমপ্লেন নির্বাচন কমিশনের কাছে রিপোর্টটা দায়ের করা হয়েছে। উত্তর হচ্ছে না, কটা হয়েছে? 0। অর্থাৎ এই একই ব্যাপার, তৃণমূল লাশের রাজনীতি মমতা ব্যানার্জি। বেশ বেশ, আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি শীর্ষেন্দুদা, একেবারে মুখ্য নির্বাচন কমিশনার কার্যত রাজনীতিবিদদের কামানের সামনে পড়তে হচ্ছে, এইটা প্রথমবার দেখা যাচ্ছে এমনটা নয়। দর্শকদের স্মরণ থাকবে যে মুখ্য নির্বাচন কমিশনার যখন টিএন সেশন ছিলেন, রীতিমতন তাকে সমালোচনায় বিদ্ধ করা হতো, একেবারে সেশন ভার্সেস নেশন এই জায়গায় পর্যন্ত গেছিল। কিন্তু ইমপিচমেন্টের মতন প্রস্তাব সংঘাতে এই জায়গায় যাওয়া, এইটা সম্ভবত প্রথমবার হচ্ছে। মানে এক্ষেত্রে কি হতে পারে? ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে ভোটার তালিকা সংশোধনের কথা বলা আছে, নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে। কিন্তু ইলেকশন কমিশনের মাধ্যমে যেটা যে ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের পদ্ধতির অনুকরণ, একদম একই। কারণ এটা একটা দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া। এই জন্যে সংসদের উভয় কক্ষে লোকসভা এবং রাজ্যসভা উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠ এবং মোট সদস্যদের অর্ধেকের বেশি সমর্থন প্রয়োজন, তবে ইমপিচমেন্টটা হবে। আর প্রস্তাব যদি নেওয়া আসা হয়, সে অযোগ্য বলে প্রস্তাব নিয়ে আসা যেতে পারে, কিংবা অক্ষমতা বলে প্রস্তাব নিয়ে আসা যেতে পারে। কিন্তু প্রস্তাব নিয়ে আসতে গেলে যে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটা তদন্ত কমিটি পরে গঠন করা হয়, আর প্রস্তাবটা পাশ করার জন্যে সদস্যদের উভয় কক্ষের লোকসভা এবং রাজ্যসভার প্রতিটিতে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তারপরে কি হয় না, উভয় কক্ষ থেকে প্রস্তাব পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নির্বাচন কমিশনের পদচ্যুত হতে পারে। এতটা আছে। আগে প্রস্তাব আসুক, কি হলো না হলো সেই প্রস্তাব পাশ হোক, তারপরে তার তদন্ত কমিটি হোক, তারপরে রাষ্ট্রপতির কাছে যাক, তারপরে হবে। আর আমরা প্রত্যেকে চাই যে ভোটার তালিকার সংশোধনটা প্রত্যেকে চাই। হ্যাঁ, কিছুটা তাদের হেনস্থা হচ্ছে যে নামের পাশে যে কোনো একটা গ্যাপিংয়ে কোনো কিছু আছে, তার জন্য যেতে হচ্ছে, সেগুলো বিএলওদের অবশ্যই দেখানো উচিত ছিল। আর যে জায়গাটাতে হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের কথা যে বলা হয়েছে, এটা কোনো ভুয়ো ভোটার যাতে ভোট না দিতে পারেন, যাতে ভোটার তালিকা সংশোধন হোক, অবশ্যই হোক। তাতে 1 কোটির জায়গায় 2 কোটিও যদি বাদ যায়, তাতে কিছু বলার নেই। বেশ, আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সৌজন্য তো আমরা দেখিয়েছি, ফুল মিষ্টি নিয়ে আমরা গেছিলাম, উল্টে আমাদেরই ভয় দেখিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি হুমকি দিয়েছেন, অসম্মান করেছেন। কি বলেছেন একবার দেখুন। We respect all the caste, all the creed, all together. Then why they are raising their fingers only for Bengal? Because Bengal they cannot fight politically. They cannot fight democratically. That's why only Bengal is targeted. It is our objection. There will be no democratic voice. There will be no people voice. There will be no constitutional right. There will be no voting rights. Then where the people will go? Then you announce better. Super emergency. It is already there in Bengal. 6-month election commission is taking away all the power from us. The people are not able to do the development job. For this reason, we think that let us at least raise our voice in a democratic manner to the election commission. We went there with 12 victims, 13 victims, 12 victims, along with all the categories. 15 people we went there, but we are humiliated, we are insulted, they didn't listen to us because they are committed to the BJP. We believe so. শুধুমাত্র কমিশনকে নিশানা করছেন এমনটা নয়, একেবারে সুপার এমার্জেন্সি করে রেখে দিয়েছে পশ্চিমবঙ্গকে, টার্গেট করা হচ্ছে বাংলাকে বলে অভিযোগ করছে।
আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। নিঃসন্দেহে সংঘাতটা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছে নজিরবিহীন, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি কোথাও এটাও কি একটা পার্ট অফ দ্য তৃণমূলের ইলেকশন ক্যাম্পেইন বলে মনে হচ্ছে আপনার? দেখুন, ইলেকশন ক্যাম্পেইন তৃণমূল কংগ্রেস তো চাইবেই যে এই নির্বাচন, বিধানসভা নির্বাচনের আগে 5 বছরের খতিয়ান না হয়ে 6 মাসের খতিয়ানে বিধানসভা নির্বাচন হোক। সাধারণ মানুষের কাছে এই যে সাধারণ মানুষের এত হেনস্থা হয়েছে, সত্যিই হয়েছে, ইলেকশন কমিশনের হিয়ারিং প্রসেসে অন্তত হেনস্থা হয়েছে, সেটা নিয়ে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল বা সমস্ত রাজনৈতিক দলের থেকে বেশি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করেছে। এবং দিল্লিতে গিয়ে আজকে যেটা করেছে পুরোপুরি মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে নিপীড়িত যাদেরকে হেনস্থা করা হয়েছে তাদের ভয়েস হিসাবে তৃণমূল কংগ্রেস উঠে আসছে বলে এরকম একটা মনে হচ্ছে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, গত বছর ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস কিন্তু বলেছিল ভুয়ো আধার কার্ড নিয়ে অনেকে ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গে যাতে দেওয়া না যায়, তার জন্য তারা ইলেকশন কমিশনের কাছে গেছিল। এই চিফ ইলেকশন কমিশনার সেদিনকে কি এই মমতা ব্যানার্জিদের বা তাদের টিমকে অপমান করেছিল? তা যদি না করে তারপরে কিন্তু আপনারা দেখুন ঘটনা প্রবাহটা মনে রাখবেন যে সেদিন মমতা ব্যানার্জি যে কথা বলেছিলেন তারপর থেকেই কিন্তু আমরা এসআইআর এর আবহাওয়া দেখতে পেলাম, এই ভোটার তালিকা সংশোধন। তাহলে ভোটার তালিকা সংশোধন কিভাবে হবে আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাও বলে দিতে হবে। একেবারে নিঃসন্দেহে এবার ভেতরে কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু সেটা নিয়ে রাজনৈতিক চাপানুতো তুঙ্গে উঠছে। ফেসবুক লাইভে সক্রিয়, তাও গোলপার্কে গুলিকাণ্ডে এখনো অধরা সোনা পাপ্পু। নাগালের বাইরে সোনা পাপ্পু, তার সাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। গুলি বোমার ঘটনায় সোনা পাপ্পু ঘনিষ্ঠ দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। মোট 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মূল যে অভিযুক্ত, এইটা হচ্ছে সেই ফেসবুক লাইভ যেটা সোনা পাপ্পু এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই এইটা দাবি করে এই ফেসবুক লাইভ করেছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আমি কি বলেছেন ফেসবুক লাইভে সোনা পাপ্পুকে কি বলতে শোনা যাচ্ছে দেখাবো, কিন্তু তার আগে আমি একবার সরাসরি রবীন্দ্র সরোবর থানার সামনে আপনাদের নিয়ে যাব। এই থানাতেই 3টি পৃথক পৃথক এফআইআর হয়েছে, যার ভিত্তিতে গ্রেফতারি পুলিশ করেছে। আমি সর্বশেষ আপডেট জানবো, সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, কোথায় সোনা পাপ্পু? দেখো, এখনো পর্যন্ত সোনা পাপ্পু বা বিশ্বজিৎ পোদ্দার তার কিন্তু খোঁজ পায়নি পুলিশ। তার খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে বলেই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে সোনা পাপ্পু সে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তার বক্তব্য রেখেছে। আর আজকেই আদালতে কিন্তু এই মামলার যখন শুনানি চলছে তখন সরকারি আইনজীবী তিনি জানান যে এই কেসের যে কিংপিন সে কসবার একটি খুনের ঘটনায় জামিনে রয়েছে এবং তার খোঁজ চলছে। যেটা জানা যাচ্ছে যে এই ইঙ্গিত রয়েছে সোনা পাপ্পুর দিকেই, এবং যে সোনা পাপ্পুর নাম ইনক্লুড হয়েছে কনস্পিরেসিতে। এই যে 3টি মামলা হয়েছে সেই 3টি মামলার মধ্যে একটি পুলিশের সুমোটো কেস বা স্বতঃপ্রণোদিত মামলা, আরও যে 2টি কেস রয়েছে সেটা হচ্ছে যে দীপক হালদার এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে এই বাবু সোনার নামে, এবং এই বাবু সোনা এবং আদার্সের নামে যে কমপ্লেন হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এফআইআর নেম বাবু সোনাকে কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের এআরএস এবং রবীন্দ্র সরোবর থানার পুলিশ তারা গ্রেপ্তার করে। বাবু সোনা, যে বাবু সোনা সোনা পাপ্পুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছিল, পরবর্তীকালে বাবু সোনার মা, স্ত্রী এবং ভাই তারাও সেই বিষয়টা জানায়। এবং 40 বছর বয়সী বাবু সোনা ছাড়াও শুভঙ্কর রায় ওরফে শুভ তাদেরকে ধরা হয়েছে। এর আগে মোট 14 জনকে ধরা হয়েছিল, আজকে ফের আরো 2 জনকে ধরাতে 16 জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ, 16 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল যে অভিযুক্ত সোনা পাপ্পু, আচ্ছা নাম সরকারি আইনজীবী করেননি, কিন্তু ইঙ্গিতটা সোনা পাপ্পুর দিকে বলে অনেকে মনে করছেন, যাকে কিংপিন বলা হচ্ছে আদালতে দাঁড়িয়ে। সেই সোনা পাপ্পু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়ায় কি বলছে সোনা পাপ্পু একবার শুনুন। রবিবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে, কারণ সোনা পাপ্পু নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে, 2 মাস হয়ে গেল রাকেশ সিং জেল খাটছে।
তো শুভেন্দু অধিকারীকে কেন রাকেশ সিং এর দোষে শুভেন্দু অধিকারীকে কেন অ্যারেস্ট করেনি? তাহলে তো শুভেন্দু অধিকারীকেও অ্যারেস্ট করা উচিত। রাকেশ সিং দোষ করেছিল তাই রাকেশ সিং জেল খাটছে, শুভেন্দু অধিকারী কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা উচিত। আমার সঙ্গে বাবুসোনার ফটো আছে, নিশ্চয়ই আমার এলাকার ছেলে ফটো আছে, অনেক সময় অনেক কাজে আমার কাছে হেল্প চাইতে আসে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে অনেকেই আসতে পারে, তো ফটো থাকলেই যে আমি দোষী হয়ে গেলাম তাই না তো। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। অনিলদা, এ তো মানে মিনি ফিরোজ 2.0। গুলশান কলোনি কাণ্ডে এই মিনি ফিরোজ যা একেবারে তাণ্ডব চালিয়ে গিয়েছে, গুলি বোমা ছোড়ার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নিজের স্ট্যাটাস দিচ্ছিল, ফেসবুক লাইভ করছিল, পুলিশ খুঁজে পাচ্ছিল না। কার্যত সেরকমই দেখা যাচ্ছে, ফেসবুক লাইভে নিজের পক্ষে যুক্তি খাড়া করছে একের পর এক সোনা পাপ্পু, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। এইটা এখনকার দিনে নতুন ট্রেন্ড হয়েছে, যাকে পুলিশ খুঁজে পায় না তারা এতে ফেসবুক লাইভে এসে অনেক কিছু স্টেটমেন্ট করেন, কেউ কি বলে নাকি আমি করেছি। আর এরা কোনো বাপি হালদার নামটা আমরা শুনেছিলাম, আমি ধরো 1999 থেকে 2002 ফেব্রুয়ারি অবধি লেক থানায় ছিলাম, তখন আনডিভাইডেড লেক ছিল। 55 তলা এককালে খুবই ট্রাবল স্পট ছিল আমাদের তখন চাকরিতে ঢোকার আগে, এবং আমরা যখন চাকরিতে ঢুকেছি কলকাতার বিভিন্ন জায়গায়, যেমন দমদম 11 নম্বর বাস স্ট্যান্ড, 7 নম্বর বস্তি, মানিকতলা, মুরারিপুকুর, টালিগঞ্জের ব্রিজটা, চেতলা ব্রিজের ওখানটা, এরকম মানিকতলা, মুরারিপুকুর, এসব জায়গাগুলো ছিল। এবং এই 55 তলায় গুলি চালিয়েছিল একজন বয়স্কা মহিলা, 3 তলা থেকে মারা যান। পরবর্তীকালে লেক থানাটা তৈরি হয় টালিগঞ্জ থানা বাইফার্কেট করে, পরবর্তীকালে আরেকটা থানা হয় চারু মার্কেট। এখন তো লেক থানা বাইফার্কেট করে রবীন্দ্র সরোবর হয়েছে। কিন্তু যে স্পটে গন্ডগোল হয়েছে এখানে তো 3টে থানা, তখন তো যাদবপুর রাজ্য পুলিশে ছিল, কিন্তু আমাদের সঙ্গে লিয়াজও ছিল। তখন ওই স্পটে 3টে থানা চলে যেতে পারে, লেক থানাও কাছে, আগে তো লেক থানাতেই ছিল ওটা, রবীন্দ্র সরোবর থানা, এদিকে যাদবপুর থানা, 3 জনে মিলে করলেই হয়। তখন আমাদের সঙ্গে কসবাও বাইরে ছিল, কিন্তু কসবার তখন শ্রী শিবু দত্ত ছিলেন ওসি, আমাদের সঙ্গে ভালো রিলেশন ছিল। এই র্যাপোর্টটা তো একদম কলকাতা পুলিশের, যে অস্বাভাবিক অসুবিধা কিছু নেই, ধরা পড়বে। এখন পালিয়ে আছে, ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি কোনো মস্তানরা কোনো মস্তান নেই, এখন এরা মস্তান কথা, এখন মানে বাংলায় যেটা বলে না, আমরা বলতে পেঁচো মস্তান। এরা খুঁটির জোরে মেড়া নড়ে, এদের খুঁটি আছে মাথায় আশীর্বাদে, যে কেন এরাই তো এমএলএ এমপি তৈরি করে, কাউন্সিলর এরা তৈরি করে, এরা না থাকলে অনেকেই এমএলএ এমপি কাউন্সিলর হতে পারতো না। কাজে এদের সাহায্য লাগে, এরা ওই জন্য এসব করে বেড়ায়। আর বলছে এখন যেটা বলছে প্রাথমিকভাবে যে জমি দখলের জন্য বলতে, আর জমি দখল তো করবেই, তার কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। আর আমাদের কোনো একজন বললেন যত মাটি তত টাকা, তা মাটি জোগাড় করছে, মাটিতে টাকা এই করছে। অর্থম অনর্থম, অর্থের জন্য তো গণ্ডগোল হবেই, তো হবেই এগুলো। বাপি হালদার পুরনো রাপ, যদি এই বাপি হালদার হয়ে থাকে, আমি যে বাপি হালদারের কথা, সোনা পাপ্পুর নামটা আমরা শুনিনি, এখন হয়তো নতুন গজিয়েছে অনেক কিছু। এই সোনা পাপ্পু একেবারে শাসক দলের কার্যত ভোট ম্যানেজার বলে গতকালই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। আর তাদের হাতিয়ার, বিজেপি হাতিয়ার করেছে একাধিক ছবি এবং ভিডিওকে, যেখানে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কেও দেখা যাচ্ছে এমন একটা ভিডিওতে হাসি মুখে বৈশ্বনাথ থেকে কথা বলতে। এইটা তো বিজেপি অভিযোগ করছে, এই ভিডিও এবং ছবিগুলোকে হাতিয়ার করে যে সোনা পাপ্পুর সঙ্গে আপনার নাকি হৃদ্যতার সম্পর্ক। একটা কথা প্রথমেই বলে রাখি, ছবি দিয়ে যদি প্রমাণ হয় তাহলে আমি আগের দিনও আপনাদের বলেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে, তাহলে কি প্রধানমন্ত্রী নীরব মোদী ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, তার ভাগ প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে? একটা কথা, ছবি দিয়ে কিছু প্রমাণ হয় না। আপনি যে ছবিটা দেখাচ্ছেন এখন, এটা একটা অন্নপ্রাশন বাড়ির ছবি। এক বাচ্চাটাকে আপনারা ওখানে আপনাদের মেকানিজম দিয়ে সেটাকে গার্ড করে, যেন একটা কোলে বাচ্চা আছে। একটা অন্নপ্রাশন বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠানে আমি গেলাম, কেউ আমার সাথে ছবি তুললো, সেই ছবিটাকে পরে আপনারা এইভাবে পোস্ট করবেন, এভাবে তো মানুষ ভাবতে পারে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আমি একটা, আপনি এই ছবিগুলোকে কেয়া ঘোষের দল রীতিমতো হাতিয়ার করছে। করুক না, আমি তো প্রকাশ্যে বলছি যে আমি ছবি অন্নপ্রাশন বাড়িতে কারুর সঙ্গে তুললাম, কারুর সঙ্গে ছবি ওঠা মানে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, চেনাশোনা, পাড়ার ছেলে, সবাইকে আমি চিনি। এই যে বাপি হালদারের নাম বলছেন, উনিও তো আমার পাড়ার ছেলে। পাপ্পু, সেও আমাদের কসবার কাঁটাপুকুর মাঠে থাকে।
এ থাকে 55 তলায়, তো আমি ওই অঞ্চলে পলিটিক্সে আছি, আমি 2005 সাল থেকে কাউন্সিলর। অভিযোগটা হচ্ছে সম্পর্ক এবং পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই, আপনার দলের ভোট লুট করে এরা, এইটা তো গতকাল অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এটা তো আপনারা এদের ভোটে জেতেন, 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামিয়ে যদি ভোট লুট হয়, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করলেন, 8 দফায় ভোট হলো, কাউকে কাছে ঘেঁচতে দেওয়া হলো না, তারপর আপকি বার 200 কি পার্কে ঝিলকা উসপার করে দিলেন। আবার আপনি যদি এই কথা বলেন ভোট লুট, তাহলে তো কোনো মানে না। বিক্ষোভটা হলো কেন? নিশ্চিতভাবে বিক্ষোভের মুখে পড়লেন কেন? না বিক্ষোভ না, মানে আপনি যদি দেখান দেখবেন একটা পাড়া একটা গন্ডগোল হয়েছে, আমরা তো ফেস করি, কোনো গন্ডগোল হলে স্পটে চলে যাই, বিজেপির হিম্মত আছে কোনো গন্ডগোল হলে সেটা ফেস করার, আমরা তো ফেস করি, গেছি স্পটে, মানুষের ক্ষোভ বিক্ষোভ শুনতে হবে, মানুষের রিয়াকশন শুনতে হবে, ফেস করতে হবে, আমরা পাবলিককে ফেস করি, 365 দিন আমরা যাই, আমরা না টেলিভিশন চ্যানেলে চিৎকার করলাম আর বাড়ি চলে গেলাম তা নয়, আমাদের সঙ্গে ঘরে ঘরে পাবলিকের যোগাযোগ আছে, নামে নামে আমি লোককে চিনি, কলকাতার অলিগলি চিনি, ওইসব আমাদের বলে, আমাকে আগের দিনও আপনাদের সাংবাদিক বলেছে যে আমি 35 বছর ওকালতি করছি ফৌজদারি কোর্টে, আমাকে ছবি দেখিয়ে আপনি বিভ্রান্ত করতে পারবেন না, ওইটুকু আমি জানি। প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে। আমি বলছি একেবারে যদি প্রশ্ন ওঠে সেই প্রশ্নের উত্তর তো আপনার থেকে আমরা জানবো, যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, আপনার কি বক্তব্য? আমি তো এটা তো সাংবাদিকতার একদম বেসিক জায়গা। বক্তব্য রেখেছি পরিষ্কারভাবে। দেখুন, বৈশ্বনাথদা কলকাতার অলিগলি চেনেন, সমস্ত চেনেন, তাহলে সোনা পাপ্পু এই মুহূর্তে কোথায় আছেন সেটাও বলে দিন। আর একটা জিনিস খুব মজা লাগলো, দেখুন বৈশ্বনাথদা যা কথা বলছে সোনা পাপ্পু ঠিক একই কথা বলছেন, সোনা রূপো কাঠকয়লা আমি জানি না, কিন্তু এই ভদ্রলোক বিশ্বজিৎ পোদ্দার একই কথা বলছেন, অর্থাৎ একটা হচ্ছে এ টিম, একটা হচ্ছে অফিসিয়াল, একজন আনঅফিসিয়াল। উনি বলছেন জনপ্রতিনিধি, আমি জানি না উনি কোথাকার জনপ্রতিনিধি, মানে একজন সমাজ বিরোধী দুষ্কৃতী, সে যদি এখন নিজেকে সমাজ কি জনপ্রতিনিধি বলে দাবি করে, এটাও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূলের আমলে আমাদের দেখতে হলো প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি জিজ্ঞাসা করছিলেন যে সোনা পাপ্পুর খোঁজ কেন পুলিশ পাবে না, পুলিশ পাবে না, কারণ পুলিশ জানে একে ধরলে, এ যদি মুখ খোলে তাহলে তৃণমূলের বহু মানুষ, এখন বৈশ্বনাথদা প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করছে, চাঁদ চাঁদ বলে তুলনা হয় না, সেটা আমরা জানি। না, আমাকে উল্টো বক্তব্যটা আমি কে দিই, আপনার কাছে আসছি, আমি কে আর ঘোষের কাছে আসছি, উল্টো বক্তব্যটাও রাখতে হবে। সেটা হচ্ছে সরকারি আইনজীবী ঠিকই সোনা পাপ্পুর নাম করেননি ঠিকই, কিন্তু এই কথা বলেছেন যে কিংপিনের নাগাল পেতে এই যে 4 জনকে আমরা গ্রেফতার করেছি তাদের নিজেদের হেফাজতে চাইছি, এটাও তো সরকারি আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছে। কিন্তু সরকারি আইনজীবী তাদের পুলিশকে বলতে পারছে না যে কলকাতার এই যে বৈশ্বনাথদাকে জিজ্ঞাসা করুক, এরপরে ফোন করুক, কলকাতা পুলিশ ফোন করে জিজ্ঞেস করুক বৈশ্বনাথদাকে, যিনি কলকাতা সব অলিগলি চেনেন, এই অঞ্চলে তিনি রাজনীতি করেন, এতক্ষণ ধরে দাবি করছিলেন, তাকে জিজ্ঞাসা করে জিজ্ঞেস করুক যে সম্ভাব্য কোন কোন জায়গায় সোনা পাপ্পু আছে। আচ্ছা, আরেকটা জিনিস, মিনি ফিরোজের কথা বললেন, মিনি ফিরোজ টিকটকে রিল করছে, বিভিন্ন সমাজ মাধ্যমে রিল করছে, পুলিশ খোঁজ পায়নি। তারও আগে আরেকটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, আপনার মনে আছে সমরেশ চক্রবর্তী, পুলিশ তার খোঁজ পায়নি, সে ড্যাং ড্যাং করে দিনের বেলায় গিয়ে আদালতে গিয়ে একদম কিন্তু পুলিশ খোঁজ পায় না, পুলিশ খোঁজ পায় না, পুলিশ খোঁজ পেতে চায় না, এটাই হচ্ছে তফাৎ। পুলিশ গুরুগ্রামে গিয়ে একটা বাচ্চা মেয়েকে গ্রেপ্তার করতে পারে, ভারতীয় জনতা পার্টির আমাদের কর্মীদের মিথ্যে মামলা দিয়ে দিনের পর দিন তাদের জেলে ঢোকাতে পারে, লকআপে পুরতে পারে, অথচ পুলিশ যারা সমাজ বিরোধী, যারা দুষ্কৃতী, তাদেরকে খোঁজ পায় না। আসলে তৃণমূলের মাথায় হাত রয়েছে, তো বিভিন্ন নেতাদের, সে ছোট হোক বড় হোক মাঝারি হোক, হাত রয়েছে বলে পুলিশ সাহস করে সেই হাত দিতে চায় না এই সমাজ বিরোধীদের। কারণ কয়েকদিন বাদে ভোট আসছে, সোনা পাপ্পু থেকে রূপ পাপ্পু, অনেক রকম পাপ্পুদের দরকার পড়বে এই তৃণমূল নামক দুষ্কৃতকারী দলটার। হ্যাঁ, বেশ, আমি বলছি পাপ্পু এমনিতে রাজনীতিতে একেবারে অত্যন্ত খারাপ অর্থে এবং ছোট করার অর্থে ব্যবহার হয়ে থাকে জাতীয় রাজনীতিতে, কিন্তু আমি এইখানে এই যে সোনা পাপ্পুর কথা বলা হচ্ছে, এই সোনা পাপ্পুরা কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমি আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো যেটা রীতিমতন ভাইরাল হয়েছে, পিস্তল নিয়ে দাদাগিরি করতে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মুর্শিদাবাদের জলঙ্গির ছবি, ছবিটা একবার দেখুন। একদম 2 বীর পুঙ্গবকে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে হচ্ছে সোনা পাপ্পু বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেট দিচ্ছেন, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আর একটা দেখতে পাচ্ছেন যে তৃণমূল নেতা, তিনি হচ্ছেন জলঙ্গির প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তিনি বন্দুক উঁচিয়ে রীতিমতন দাপিয়ে বেড়াচ্ছেন। পরে অবশ্যই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
একেবারে সোনার ছেলে ছড়াছড়ি, সেটা কলকাতা হোক বা জলঙ্গি। প্রতীক চট্টোপাধ্যায়, দেখুন এইগুলো তো সত্যি কথা বলতে পুলিশ প্রশাসনের কি অবস্থা পশ্চিমবঙ্গে একটা জিনিস দেখা যাচ্ছে যে বারবারই এরা ফেসবুকে আসছে, আর ফেসবুক ট্র্যাক করা যায় আইপি অ্যাড্রেস দিয়ে মিনিটের মধ্যে এখন প্রযুক্তির ব্যাপারে, কিন্তু সেগুলো হচ্ছে না। কিন্তু আরেকটা জিনিস খুব মানে আমি একটা রাজনীতির জায়গায় নিয়ে যাচ্ছি, যে যিনি এই যে অভিযুক্ত বললেন যে মাঘী পূর্ণিমা করেন মানে হিন্দু, তাহলে এই হিন্দু কনসলিডেশন চাইছিল বিজেপি, তা হিন্দু কনসলিডেশন এখনো হয়নি। যে না হলে যারা মাঘী পূর্ণিমায় উপোস করে মাঘী পূর্ণিমা করলেন রাত অবধি, তারা তাহলে বিজেপির সঙ্গে এখনো থাকছেন না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলছেন। তাহলে শুভেন্দু অধিকারী আজকে কি করলেন? না, দুষ্কৃতী আবার কি আপনাদের ভোট করলে এই লাগবে না? আপনি ভোট করলে এদের লাগবে না? আমি আপনি আপনার বক্তব্য রাখার সময় পাবেন, কাউন্টার করবেন না, ভোট দিন প্রতীকদাকে। আমি কেয়া ঘোষকে থামালাম, প্রতীক চট্টোপাধ্যায়। যারা ভোট করে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বহুদিন ছিলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বহুদিন ছিলেন, ভোট কি তারা তখন ইনারা করেননি? তখন শুভেন্দু অধিকারী এনাদের বিরুদ্ধে কথা বলেননি কেন? ভোট যারাই করে যে দলেরই, তাদের এই ধরনের লোকজন ভোট করানোর জন্য থাকে। কিন্তু এখানে প্রশ্ন আইন শৃঙ্খলার যেরকম, সেরকম আরেকটা প্রশ্ন উস্কে দিলেন যে আজকে বিরোধীরা যেটা কথা বলছিল যে হিন্দু কনসলিডেশন হবে, হিন্দু কনসলিডেশন হয়নি, বিজেপি করতে ব্যর্থ। কিন্তু আমার এখানে আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি নিঃসন্দেহে সোনার দাম এমনিতে কিন্তু ঊর্ধ্বমুখী, প্রচুর সোনার দাম, মানে সাধারণ নাগালের বাইরে। আমার প্রশ্ন হচ্ছে সোনা পাপ্পুদের কদরও কি রাজনীতিবিদদের কাছে ততটাই ঊর্ধ্বমুখী? মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, আর সোনা পাপ্পু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভে নিজের আপডেট দিচ্ছে। আপনি মানবেন শীর্ষেন্দুদা, হয়তো কোনো আত্মগোপন টোপন নয়, একেবারে খোলাখুলি চ্যালেঞ্জ ছুটছে সোনা পাপ্পু পুলিশকে যে ক্যাচ মি ইফ ইউ ক্যান। আর এই যদি এখন অস্ত্র এবং বোমা বারুদের এত দাপাদাপি হয়, ভোটের সময় হবে এটা কি? ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, তার আগের দিন রাত্রেবেলা রাত 8টার সময় ওই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা কি অবস্থায় ছিলেন, সেই জায়গাতে বোমাবাজি হচ্ছে কলকাতার বুকে। এত বোমা গুলি আসছে কোথা থেকে? ইন্টেলিজেন্স কোথায় আছে? গোয়েন্দা বিভাগ। আজকে বর্তমানে বাংলা দুষ্কৃতীদের অঞ্চল হয়ে গেছে, কারণ যে জায়গাতে রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে যে জায়গায় পৌঁছেছে, সেইটা প্রতিদিন বাংলা দেখছে। কেন এগুলো হবে? প্রভাবশালীর হাত আছে বলে তাকে গ্রেপ্তার করা যাবে না? ফেসবুক লাইভ করছে, গ্রেপ্তার করতে পারছেন না, আর কবে গ্রেপ্তার করবেন? এ সোনার মিল আছে, বিমানবন্দরে একজন সোনার বৌমা, এখানে হচ্ছেন সোনা পাপ্পু, কবে গ্রেপ্তার করবেন? কিসের জন্য গ্রেপ্তার করছেন না? আজকে প্রভাবশালীদের জন্য এই গ্রেপ্তার করছেন না বলে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, এই সবের জন্যই হয়েছে। আর একটা কথা ভাবতে হবে, যে জিনিসের জন্যে প্রত্যেকটা মানুষ ভাবছে যে আজকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত ঠিক থাকবো, কেন বাংলা খুন, ধর্ষণ, শ্লীলতাহানি আর চুরি, বোমা, গণপিটুনি এই সবের মধ্যে থাকবে? আজকে ভোট এলে তাহলে কি দেখবো আমরা? ভোটের আগে এরকম অবস্থা, আপনি তো আইনের ব্যাখ্যা করবেন বলে লয়ার হিসেবে এসছেন, আপনি তো পশ্চিমবাংলার, আপনি উত্তর আপনি বিহারের আইন শৃঙ্খলা বলুন, আপনি গুজরাটের আইন শৃঙ্খলা বলুন, রেপিস্টকে গলায় মালা পরিয়ে কারা ছেড়েছে? জেল থেকে রেপের আসামিকে কারা ছাড়লো? রেপের আসামিকে গুজরাটে কেন ছাড়া হয়েছে? যেটা উত্তর দিন হাতে, উত্তর দিন বক্তব্যের মধ্যে যুক্তি আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার রাজ্যে আমার পাশের বাড়িতে যখন আগুন লাগে, আমি অন্য কোন দেশে আগুন লেগেছে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করব, নাকি সেই আমার পাশের বাড়িতে আগুন লাগলে সেটা নেভাবার চেষ্টাটা আগে করব? কেয়া ঘোষ, আমরা বহুবার ধরে বলে আসছি, বহুদিন ধরে বলে আসছি, এই রাজ্যে আইনের কোনো শাসন নেই, এখানে শাসকের আইন সরকার বলেছে, এবং এত সেফেস যে কলকাতা একদম হটল্যান্ড, বালিগঞ্জ, কাকুলিয়া রোড, আপনি বললে হবে না, আপনি এখানে চিৎকার করলে হবে না, আরে চিৎকার করে লাভ নেই, চিৎকার কোনো ভ্যালু নেই, চিৎকার করে লাভ নেই, আমার গলা আপনার থেকে আর আপনারা খালি চিৎকার করছেন, শুনছি আপনাদের অসম্মান, আপনারা দেখুন না নির্বাচনে কি কেয়া ঘোষ শেষ করে নিন। একটা মহিলা বৈষ্ণব চট্টোপাধ্যায়কে আমি থামালাম। গতকাল চ্যাটার্জি হাটে একটা স্কুল পড়ুয়া টিউশন থেকে ফিরতে আসা একটা বাচ্চা মেয়ে, তার শ্লীলতাহানি করা হচ্ছে, সেই ভিডিও ভাইরাল। আপনারা দেখাচ্ছেন এই যে একজন সমাজ এই দুষ্কৃতী প্রাক্তন পঞ্চায়েত সদস্য, সে বন্দুক নিয়ে ধমকানি করছে। আসলে এগুলো অপদার্থ পুলিশ মন্ত্রী থাকলে যা হয়, তিনি নিজে পুলিশ মন্ত্রীর কাজটা করছেন না, চলে গেছেন দিল্লি। আরে রাজ্যটা সামলান না, তারপরে দিল্লি দেখবেন, আপনি জানেন আপনি হারবেন,
কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা। আমি বলছি এত বোমা অস্ত্র গুলি অনিলদা আসছে কোথা থেকে? এটা কলকাতা শহর শুধু নয়, মানে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই মুর্শিদাবাদের তৃণমূল নেতা একেবারে পিস্তল হাতে দাপাদাপি করে বেড়াচ্ছেন। সুব্রজিৎ, আপনি দেখেছেন, আমরা সবাই দেখেছি, পশ্চিমবাংলার সবাই দেখেছে, তৃণমূলের লোকেরা হয়তো দেখেনি, নমিনেশন সাবমিট করতে যাচ্ছে পাঞ্জাবির পকেটে রিভলভার নিয়ে। আপনারা দেখিয়ে দিয়েছেন, তখন বলছে যে পুলিশ বলছে, উর্দি পরা পুলিশ বলছে রিভলভার যখন আছে সরে যাবে। তো এই তো হচ্ছে নমুনা। এখন এনারা বলছেন, অ্যাকচুয়ালি হয়েছে কি জানেন তো, এখন মুশকিলটা হচ্ছে আগেকার দিনে লোকেরা বলতো নিজের ছেলেকে খারাপ রেজাল্ট করলে বলতো ওর ছেলেটা কত ভালো করেছে, যদিও এটা উচিত না, মনোবিদরা বলছেন, ভালোটাকে নজর করতো, ওটাকে এক্সাম্পল করতে। এখন হয়েছে কি, আমার ছেলে চুরি করেছে তো কি হয়েছে, ওর ছেলে তো ডাকাতি করেছে, আর ডাকাতি করলে বলে আমার ছেলে ডাকাতি করেছে তো ওর ছেলে খুন করেছে। এটাই হচ্ছে রুট অফ দি ট্রাবল। অ্যারেস্ট হয়েছে, গন্ডগোল আগেও যে হয়নি তা নয়, মার্ডার, আমাদের সময় মার্ডার হয়েছে, খুন ডাকাতি হয়েছে, রেপ হয়েছে, সবই হয়েছে। ওনাদের তো 90 রেপ থানা এলাকা, 55 আমি বলছি অনিল জানা বলছিলেন যে রুট অফ দ্য ট্রাবল, এই রুট অফ দ্য ট্রাবলকে তো আপরুট করার দায়িত্ব হচ্ছে পুলিশের, সেটা তারা ঠিক মতন করতে পারছেন কিনা। ওয়ান লাইনার প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, আমরা সাধারণ মানুষের কাছে এটাই দাবি, সাধারণ মানুষের, যে এই ঘটনাগুলো ঘটছে তাদেরকে তো পুলিশ না হয় ধরছে দু এক জায়গায়, কিন্তু তারা আবার জামিন পেয়ে যাতে বেরিয়ে না যায়। নির্বাচনের আগে এই পশ্চিমবঙ্গে যে পকেটে এই ধরনের ঘটনা ঘটেছে, দুষ্কৃতীরা শুড বি বিহাইন্ড দ্য বার্স, এবং সেটা যদি পুলিশ প্রশাসন করতে না পারে, লোক ভবনের রাজ্যপালের দায়িত্ব যে এটাকে এনশিওর করা, এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে নির্বাচনের সময়। বেশ, নিঃসন্দেহে দেখুন, আপাতত আমি আলোচনা এইখানে শেষ করব, কিন্তু এতক্ষণ তো মহান সব ব্যক্তিদের নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই ধরুন সোনা পাপ্পু মহান ব্যক্তি, বা ধরুন জলঙ্গির সিরাজুল শেখ মহান ব্যক্তি। এবার আরেকজন মহান ব্যক্তির নাম না করলে পুরো আলোচনার শেষ অংশটা একেবারে অসম্পূর্ণ রয়ে যাবে। তিনি হচ্ছেন মনিরুল ইসলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।